স্টুডেন্টসরা দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পোটেনশিওমিটার বা বিভব বিভাজক। এবারে কথা হচ্ছে পোটেনশিওমিটার বা বিভব বিভাজক এটা বলতে কি বোঝাচ্ছে। ধরো আমি একটা ছবি আঁকছি, এখানে একটা পয়েন্ট আছে, ধরো এখান থেকে আমি একটা তারকে আমি আঁকছি, সেই তারের একটা রেজিস্ট্যান্স থাকে, তো সেই রেজিস্ট্যান্সটাকে আমি এইভাবে এঁকে নিলাম। তাহলে এটা হয়ে গেল হচ্ছে বি। তো এই যে তারটা রয়েছে, এই তারের যে সার্কিট সিম্বল, মানে আমরা সার্কিটে যখন দেখাই তার যে রোধ, সেই রোধের যে চিহ্নটা হচ্ছে এরকম হয়। তা আমরা ধরে নিচ্ছি এ থেকে বি এই তারের যে রোধটাকে হচ্ছে ক্যাপিটাল আর। তো এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে ধরে নিচ্ছি এটা হচ্ছে সুষম রোধ। এই সুষম রোধ মানে হচ্ছে এই তারটা। সুষম রোধ মানে তোমরা কি বুঝবে? সুষম রোধ মানে হচ্ছে প্রতিটা অংশের রোধ অর্থাৎ সমান, মানে একক দৈর্ঘ্যে আমরা যদি রোধটা দেখি প্রত্যেকটা কি হবে, সমান হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো সুষম রোধ। তাহলে আমরা এটাকে বলতে পারি যে প্রতি একক দৈর্ঘ্যে রোধটা হচ্ছে সমান। প্রতি একক দৈর্ঘ্যে তাহলে কি হয়ে যাবে? রোধ সমান হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? সুষম রোধ। তাহলে এই সুষম রোধ কাকে বলে তোমরা লিখে নেবে। যেখানে পোটেনশিওমিটার বিভব বিভাজক, অর্থাৎ সেখানে আমরা একটা তারকে দেখছি, সেই তারের রোধ হচ্ছে আর, সেই রোধটা কীরকম না সুষম রোধ। অর্থাৎ সুষম রোধ বলতে প্রতি একক দৈর্ঘ্যে তার রোধটা সমান। এবারে এটাকে আমরা বলছি বিভব বিভাজক। তো সবার আগে আমি একটা জিনিস তোমাকে বলি, ধরো আমরা এর আগে তো দেখেছি যে রোধের সমবায় ইত্যাদি আমরা সবই পড়েছি। ধরো এরকম একটা রোধটাকে আমরা দেখছি, এরকমভাবে আরেকটা রোধকে আমরা দুটো রোধকে কানেক্ট করেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের মনে আছে যে এইখান থেকে এইটুকুর যা বিভব পার্থক্য, আবার এইখান থেকে এইটুকুর বিভব পার্থক্য কিন্তু আলাদা। আমি যদি এটা এ পয়েন্ট নিই, এটা যদি বি পয়েন্ট নিই, এটা যদি সি পয়েন্ট নিই, তাহলে এই বিভবটাকে আমি বলতে পারি হচ্ছে ভিএ মাইনাস ভিবি। আবার এইখান থেকে এইটুকু বলতে পারি ভিবি মাইনাস ভিসি, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এই রোধটাকে আমি যদি কোনো একটা স্লাইডার, মানে যেটাকে আমি জকি বলছি, ধর একটা সি পয়েন্ট নাম দিলাম, এখানে একটা জকিকে আমি সেটাকে দিয়ে আমি যদি এই রোধটাকে অর্থাৎ একটা কানেক্ট করি, এরকম একটা কোনো জকিটাকে সরানো যায়, তোমরা জানো এটা স্লাইডার বলে। তো সরিয়ে সরিয়ে আমি রোধটাকে কিন্তু মানে ডিভাইড করে দিচ্ছি, অর্থাৎ এ থেকে যদি জকিটা এখানে রাখি, তাহলে এইটুকু অংশের রোধটা কিন্তু আমি বলতে পারি সেটা ধরে নিচ্ছে আর। তাহলে কি হবে? এটা যেহেতু সুষম রোধ, এটা আমরা প্রথমেই পড়েছি, এই ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারবো যে আর 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 এর এই রেশিওটা আমরা বার করতে পারবো। কি করে বার করব তার আগে আমি বলে দিই, ধরো এই যে তারটা নিয়েছিলাম, এটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি হচ্ছে এল, আর এ থেকে এই যে জকিটাকে কানেক্ট করেছি, মানে এ যে, মানে এটা সি পয়েন্টে কানেক্টেড, আমি এসি বলতে পারি, এইটুকুটা হচ্ছে আমি ধরে নিচ্ছি হচ্ছে এল। তাহলে এই দৈর্ঘ্যটা। এবারে তোমাদের মনে আছে আমি যখন রোধের সম্পর্কে বলেছিলাম, আর ইকুয়ালস টু পেয়েছিলাম হচ্ছে রো এল বাই এ। তোমরা একটা জিনিস দেখো, এই যে তারটা রয়েছে, তারের উপাদানটা এখানে সেম, প্রস্থচ্ছেদটা সেম, তাহলে আমি বলতে পারি একটা নির্দিষ্ট তারের ক্ষেত্রে এটা হচ্ছে ধ্রুবক, এটার কোনো চেঞ্জ হচ্ছে না। ধ্রুবক মানে কি? পরিবর্তনশীল নয়, অপরিবর্তনীয়। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি আরটা অনলি ডিপেন্ড করছে কার উপরে? এল এর উপরে, আর প্রপোর্শনাল এল। তার মানে এখানে আমি যদি আর বাই আর এর রেশিওটা নিই, তাহলে আমি কি পাবো? স্মল এল বাই ক্যাপিটাল এল, কারণ এইটুকুটা ছিল স্মল এল আর এই পুরোটা ছিল ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? স্মল আরটা আমি পেয়ে যাচ্ছি এল বাই এল ইন্টু আর। এটাকে তোমরা বক্স করে নিতে পারো, অর্থাৎ এটা একটা ফর্মুলা পেলে। তার মানে আমরা দেখলাম যে একটা তার, সেই তারের এক জকিটাকে সরিয়ে সরিয়ে আমরা রোধটাকে চেঞ্জ করতে পারছি। তাহলে সেই রোধটার কতটা সেটা আমরা বের করে নিতে পারবো, সেটাকে স্মল আর দিয়ে ডিনোট করলাম, সেটা হচ্ছে এল বাই এল আর। অর্থাৎ এই পোটেনশিওমিটার এই যে ব্যবস্থাটা, এখানে একটা স্কেল দিয়ে তুমি আর এবং স্মল আরটা কাউন্ট করতে পারবে। আর আরটা সুষম রোধ এখানে তোমার যদি জানা থাকে, তাহলে তুমি এখান দিয়ে কিন্তু, অর্থাৎ একটা তারের এই রোধ জানা থাকলে তুমি কিন্তু এখানে স্মল আরটা পেয়ে যাবে। অর্থাৎ যে কোনোটুকু পোর্শনের রোধ কিন্তু তুমি নিজে বের করে নিতে পারবে। তাহলে আমি বলতে পারি পোটেনশিওমিটার বা বিভব বিভাজক এর যদি আমি ব্যবহার দিই, তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে পোটেনশিওমিটার বা বিভব বিভাজক এই যে জিনিসটা, এটার ক্ষেত্রে আমি বলতে পারি এর একটা ব্যবহার হচ্ছে যে এটা পরিবর্তনশীল রোধ হিসাবে এটা
কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ পরিবর্তনশীল রোধ কথার মানে হচ্ছে রোধটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তাহলে 1 নম্বর, এবার যদি আমি এর ব্যবহার মানে এটা কোথায় কোথায় কাজে লাগে এবং কিভাবে এটাকে কাজে লাগাতে পারি, তাহলে এই ব্যবহারের মধ্যে 1 নম্বর কি হচ্ছে, আমরা দেখলাম যে এটা কিন্তু পরিবর্তনশীল একটা রোধ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই পরিবর্তনশীল রোধ মানে যার রোধটা কিন্তু সেম থাকবে না, অর্থাৎ কিছু কিন্তু চেঞ্জ হবে। সেই চেঞ্জটা মানে যদি ভ্যালুটা আমি বলি, ভ্যালুটা কত কত পাবো, আমি টোটাল যে এ বি এই তারের আমি রোধ কত পেয়েছি, ক্যাপিটাল আর, তাহলে সেটাকে যদি আমি পাই তাহলে কি করব, আমি 0 পেতে পারি, অথবা 0 থেকে পুরো আর এর মধ্যে আমি এই ভ্যালুটাকে কিন্তু পেতে পারি। এই যে তার ভ্যালু L/L ইন্টু আর। তোমরা দেখো এলটা কিন্তু এলের থেকে ছোট, কারণ তুমি দেখো সব থেকে তুমি যে ক্যাপিটাল এলটাই টোটাল অংশটা ছিল, তার মানে এই এলটা ছোট, তাহলে L/L এই রেশিওটা তাহলে কী হবে, 1-এর থেকে ছোট হবে। তাহলে আমি বলতে পারি একটা ছোট সংখ্যাকে যখন আমি আর দিয়ে গুণ করছি সেটা কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, তাহলে স্মল আরটা এখানে কি হয়ে যাবে, 0 থেকে আর এর মধ্যে হবে। তার মানে দেখো তোমরা যেহেতু এখানে পেয়েছো আর হচ্ছে প্রপোর্শনাল এল, তার মানে এল যদি কমে তাহলে আরও কমবে, আর এটা তো সুষম রোধ। তাহলে এখান থেকে আমি বলতে পারি এইটুকুনি পোর্শনের রোধ আমার কি হবে, আস্তে আস্তে কিছুটা কমবে। তাহলে কীরকমভাবে কমবে, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে আমি বলতে পারি পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করতে পারি, আমার যেটুকু দরকার আমি বের করতে পারবো সেই অংশের সেই রোধটা আমি ব্যবহার করতে পারবো। তাহলে এখানে হচ্ছে যে কিন্তু ভ্যালুটা কত, ওই 0 থেকে আর, অবভিয়াসলি 0 থেকে আরই হবে, কারণ আর এর বেশি কিন্তু হবে না। এটুকু তোমরা বুঝলে। তাহলে আমি দ্বিতীয় ব্যবহারে যাব। দেখো তাহলে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে, প্রথমটা আমরা দেখলাম তাহলে পোটেনশিওমিটারকে আমরা কিন্তু রিওস্ট্যাট হিসেবে তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেটাকে বলা হয়েছে পরিবর্তনশীল রোধক। এবার হচ্ছে পরিবর্তনশীল যেটা তড়িৎচালক বলের উৎস হিসেবেও কিন্তু এই পোটেনশিওমিটার বা বিভব বিভাজককে আমরা ব্যবহার করতে পারি। তো তার জন্য দেখো আমি একটা সার্কিটটা এঁকে নিয়েছি, মানে এখানে যে তারটা ছিল তার রোধটা হচ্ছে আমরা আর, এটা তো আমরা বলেইছিলাম, ঠিক আছে, এটা আর। এবং এই ক্ষেত্রে আমরা এখানে একটা তড়িৎ কোষ, এটা হচ্ছে পজিটিভ প্রান্তের দিকে নেগেটিভ প্রান্তের দিকে এটাকে যুক্ত করা আছে। তাহলে পজিটিভ থেকে আমার কি হবে, তড়িৎ উৎস, সেখানে পজিটিভ থেকে আমরা দেখবো যে কারেন্টের ডিরেকশনটা পাবো, তাহলে আই এর ডিরেকশন। তাহলে এবারে এখানে জকিটাকে রেখেছি, জকিটাকে সরানো যায়, এবং এটা হচ্ছে সি হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্ট আর এই যে এ পয়েন্ট এর মধ্যে যে বিভব পার্থক্য, এটাকে ভি এ আর সি পয়েন্টের বলে আমি এসি নাম দিয়ে দিয়েছি। তো এই সার্কিটটা যদি তোমাদের অসুবিধা না থাকে, এটা করার অর্থ হচ্ছে আমরা যেহেতু এখানে পরিবর্তনশীল তড়িৎচালক বলে উৎস হিসেবে এটা আমরা দেখব, তার মানে এখানে যে তড়িৎ কোষটা সেটার হচ্ছে ভ্যালুটাকে আমি ই নট নিয়েছি, অর্থাৎ ই নট নিয়েছি, সেই ই নটটা তাহলে এখানে কি হয়ে যাবে, ই নটটা এখানে হবে হচ্ছে কিন্তু স্থির, তার মানে ই নটটা হচ্ছে এখানে হচ্ছে স্থির, তার মানে এর ভ্যালুটা হচ্ছে স্থির দেবে, ঠিক আছে। তো এটা যদি স্থির থাকে অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এবি অংশের যে রোধটা হচ্ছে আর, তাহলে আই ইকুয়ালস টু আমি কী পাবো, আই ইকুয়ালস টু তাহলে আমি পাবো হচ্ছে ই নট বাই আর। এটা নিশ্চয়ই আশা করি তোমাদের অসুবিধা নেই, তোমরা এই ফর্মুলাটা পেয়েছো এর আগে। তো হোমস ল যে চ্যাপ্টারটা যারা পড়েছো বা যারা জানো এটা আই এর ফর্মুলা এটাই হয়, তো এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এবারে ভি এসিটা বের করি, তাহলে ভি এসিটা কত হবে, তাহলে ভি এসিটা হবে, ভি এসিটা মানে কত হয়ে যাবে, তাহলে আই যেটা সেটা তার সাথে আর বলতে পুরো আর কি হবে, কারণ এই জকিটাকে তো আমি এখানে কানেক্ট করেছি, তার মানে এই যে সি পয়েন্টটা অর্থাৎ সি পয়েন্টটা এখানে কানেক্টেড, তার মানে এইটুকু অংশের যে রোধ আমরা একটু আগে দেখলাম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো এটাকে পরিবর্তনশীল রোধক হিসেবে ব্যবহার করেছিলাম। এইটুকু অংশের রোধটাকে আমি যদি স্মল আর দিয়ে ডিনোট করি, তাহলে স্মল আরটা হয়ে যাবে, তাহলে ভি ইকুয়ালস টু আই আর বলতে এই স্মল আরটা আমি পাবো, কারণ এইটুকু অংশ মানে, তাই না, এটাকে তো আমরা তো একটা বিভাজন করেছি, মানে এটাকে ভাগ করে দিয়েছি, তো তার মানে এই আরটুকুটা পাচ্ছি, তার মানে এটাকে স্মল আর বলছি। তাহলে এখানে আই এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি যে ই নট বাই আর, আর একটু আগে তোমাদের মনে আছে তোমরা আর মানে পেয়েছিলে L/L ইন্টু আর, তাহলে দেখো এই আর যদি আমি কেটে দিই তাহলে তোমরা পাবে ই নট L/L। তাহলে তুমি একটা জিনিস দেখো, ভি এসি মানে তুমি পেলে ই নট L/L। এটার মানে হচ্ছে অর্থাৎ আমরা হচ্ছে যে ভিএসি অর্থাৎ আমরা এইটাকে চেঞ্জ করে করে আমরা কি করতে পারি, অর্থাৎ এ আর সি পয়েন্টের আমরা কিন্তু বিভবটা চেঞ্জ করতে পারি, কারণ এখানে যদি আমি এখানে জকিটাকে বসাই তাহলে আর এর মান যা হচ্ছে
আমি যদি এখানে বসাই তাহলে আর এর মান চেঞ্জ হচ্ছে, আর এর মান চেঞ্জ হচ্ছে মানে এল এর মান চেঞ্জ হচ্ছে, স্মল এলটার মানে তো চেঞ্জ হচ্ছে, কারণ এটা দিয়ে তো আমি স্মল এলটা আমি দেখবো স্কেলের সাহায্যে। তাহলে এখানে আমি যদি স্মল এল চেঞ্জ করি তাহলে আমার আরও চেঞ্জ হচ্ছে। তার মানে এই স্মল এলের সাথে সাথে আমার কী হচ্ছে, এইখান থেকেও তাহলে আমি বলতে পারি যে স্মল এলটা হচ্ছে অবভিয়াসলি কী হবে, লেস দ্যান এল। তার মানে এল বাই এল এটা হচ্ছে লেস দ্যান 1। তাহলে একটা ছোট সংখ্যাকে আমি নট দিয়ে গুণ করি, সেটা আরও কমবে। তাহলে আমি বলতে পারি যে ভিএসির ভ্যালুটা আমরা পাবো, কিন্তু ভিএসি এর ভ্যালুটা আমরা কিন্তু পাবো হচ্ছে 0 থেকে E0-র মধ্যে। E0 মানে E0, যেটা আমরা তড়িৎচালক বলের মানটা ধরে নিয়েছিলাম E0। তার মানে E0-র বেশি কিন্তু কখনোই আমরা পাবো না। ভিএসির ভ্যালু কিন্তু কখনোই আমরা বেশি পেতে পারি না E0-র, কারণ E0-র থেকে কিন্তু কমই পাবো, কারণ এই ইকুয়েশানটা আমাকে সেটাই বলছে। তাহলে এটাকে আমি বলতে পারি, আমি জকির সাহায্যে এর স্থানটা পরিবর্তন করে, অর্থাৎ এই সিটাকে আমি এখানে কানেক্ট করতে পারি, সেই অনুযায়ী আমি এটা বাড়িয়ে কমিয়ে অর্থাৎ এলের ভ্যালুটা দেখা যাবে চেঞ্জ করে আমি কিন্তু অর্থাৎ ভিএসি অর্থাৎ এ আর সি পয়েন্টের কিন্তু আমরা ভোল্টেজটা চেঞ্জ করতে পারি। তাহলে আমি এটাকে বলতে পারি, তাহলে এটা একটা পরিবর্তনশীল তড়িৎচালক বল হিসাবে তাহলে ব্যবহার হচ্ছে, কারণ তড়িৎচালক বলটার আমি মান চেঞ্জ করতে পারছি 0 থেকে E0-এর মধ্যে ভ্যালুটা। তাই এটা হচ্ছে পোটেনশিওমিটার বা বিভব বিভাজক কিন্তু পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহার করা হয় তড়িৎচালক বলের। ঠিক আছে, তো পরের আমি তাহলে ব্যবহারটায় চলে যাই, আর কি কি এর ব্যবহার আছে। নেক্সট দেখো, যেটা হচ্ছে থার্ড যে ব্যবহারটা, সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল নির্ণয়। এই কোষের তড়িৎচালক বল নির্ণয় মানে আমি যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে চাইছি, তাহলে সেই কোষটাকে আমি কিন্তু এখানে কানেক্ট করেছি ই, যার একটা হচ্ছে এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এবং তোমরা একটা জিনিস দেখো, কোষের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য আমার সার্কিটটা আমি এইভাবে এঁকেছি, অর্থাৎ এখানে কিন্তু একটা গ্যালভানোমিটারকে আমি যোগ করেছি। এবার এটা কেন যোগ করেছি তো সেটা আমরা সবটাই জানবো। তো তার আগে আমি বলি যে এই জকির অবস্থান তো সি বিন্দুতে, অর্থাৎ এইখানে জকিটাকে সরানো যাচ্ছে। ঠিক আছে, স্লাইডারটা। এবারে তুমি বলো এখান থেকে যখন আই কারেন্টটা আসছে, অর্থাৎ যেটা স্থির তড়িৎ উৎস আমরা E0 নাম দিয়েছিলাম, তার ডিরেকশন পজিটিভ থেকে আসছে, তাহলে এইটা হচ্ছে আই এর কারেন্ট, মানে আই এর ডিরেকশনটা। এবারে এখানে কি হয়ে যাবে, কারেন্টটা ভাগ হয়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে হয়তো IR1 পরিমাণ কারেন্ট আসছে। এবার তুমি একটা জিনিস দেখো, তাহলে এখানে তো পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে এই যে তড়িৎ উৎসটা যার তড়িৎচালক বল আমি নির্ণয় করতে চাইছি, তাহলে সেও তো একটা কারেন্ট এখানে উৎপন্ন করবে, এটার নাম আমি I2 দিচ্ছি। তাহলে সেটা কি হবে, পজিটিভ থেকে সেটাও কারেন্টটা আসছে। তার মানে আমরা এখানে দেখছি এখানে একটা লুপ তৈরি হয়ে গেল না, এই যে এখানে একটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব যে মানে এই যে বর্তনীটা, এইখানে দেখব যে মোট একটা রোধ যদি আমরা ক্যালকুলেট করি, সেটাকে আমি যদি R0 দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে কি কি কারেন্ট এখানে আমার আছে, I1 আছে। I1টা কোন দিকে আছে, দেখো I1টা কিন্তু ঠিক ক্লকওয়াইজ ঘুরছে, তাই না, ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ দক্ষিণাবর্তী ডিরেকশান। তাহলে I1-এর ডিরেকশান হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি হয়, এটা পজিটিভ হয়। তোমরা জানো ক্লকওয়াইজের তড়িৎ প্রবাহ মাত্রা সেটা কিন্তু সবসময় পজিটিভ হয়, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা বলি সেটা কিন্তু হয়ে যায় আমার নেগেটিভ। তাহলে এখানে I2টা সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -I2, তাহলে I1 - I2। এবারে আমরা কি করছি, এই যে I1 মাইনাস যে I2টা পাচ্ছি, এইটা মোট আমি তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি এইখানে। এবার এইখানে আমি জকিটাকে সরিয়ে সরিয়ে দেখব গ্যালভানোমিটার। প্রথম কথা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ কি, গ্যালভানোমিটার কি করে আমরা জানি যে অল্প পরিমাণ কারেন্ট মাপতে এটা সাহায্য করে, এছাড়া তড়িৎ প্রবাহ মাত্রার যে ডিরেকশন নির্ণয় করে। এছাড়া আমরা জানি যে এটা কিন্তু কারেন্ট যদি 0 থাকে সেটা কিন্তু আমরা গ্যালভানোমিটার থেকে পাই। অর্থাৎ গ্যালভানোমিটারের প্রতিমিত অবস্থা বলতে বোঝায় যে গ্যালভানোমিটার যখন এখানে অর্থাৎ 0 দেখায়, মানে এখানে যখন কারেন্ট 0 থাকে তখন এই 0কে ডিটেক্ট করবে, মানে অর্থাৎ কি এটাকে নাল ডিটেক্টর বলা হয়। নাল মানে অর্থাৎ প্রবাহ শূন্য কিনা সেটা আমরা গ্যালভানোমিটারের সাহায্যে বুঝতে পারবো। তাহলে এখানে আমি বলতে পারি যে জকিটাকে যদি আমি সরিয়ে সরিয়ে দেখি যে গ্যালভানোমিটার আমাকে 0 দিচ্ছে, তার মানে কি এখানে হচ্ছে বর্তনীতে প্রবাহ মাত্রা হচ্ছে 0।
তাহলে সেই শূন্য যদি হয় প্রবাহ মাত্রা, তাহলে আমি বলতে পারি যে মোট অর্থাৎ I1 মাইনাস I2 এটা পুরো জিরো। তাহলে এটা জিরো হওয়া মানে কি, অর্থাৎ মানে হচ্ছে I1 ইকুয়ালস টু হচ্ছে I2। তার মানে দুটো হচ্ছে এদিকে যাচ্ছে এদিকে আছে, দুটো অপোজিট ডিরেকশানে। তার মানে এর ভ্যালু যা এর ভ্যালু দুটো যদি সমান হয় তাহলে কি হবে, এইটা অর্থাৎ জিরো হচ্ছে মানে মোট কারেন্টটা। তাহলে এবারে I1 মানে আমি এর ভ্যালুটা কি লিখতে পারি, I1 বলতে আমি কি বলতে পারি, I1 বলতে আমি বলতে পারি যে এই যে কারেন্টটা এখান থেকে আসছে, তার মানে এটাকে আমি এ পয়েন্ট, এই জায়গাটা এ পয়েন্ট ভাবতে পারি, এখানে সি পয়েন্ট ভাবতে পারি। তাহলে এখানে বলতে পারি আমি হচ্ছে VAC বাই টোটাল রোধ হচ্ছে R0। তাহলে এটা আমি পেলাম। আর I2 মানে আমি এখানে পাচ্ছি হচ্ছে ইটা হচ্ছে আমার সোর্স অর্থাৎ তড়িৎ উৎস যেটা, সেটা বাই একই বর্তনী, তাহলে R0। তাহলে এই দুটো থেকে যদি আমি R0 কেটে দিই তাহলে আমি কি পেলাম, VAC মানে অর্থাৎ পেয়ে গেলাম। তাহলে আমরা কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে চাইছিলাম, সেটা তাহলে কি হয়ে গেল, মানে হচ্ছে VAC হয়ে গেল। আর একটু আগে আমরা VAC মানে কি পেয়েছিলাম, VAC মানে আমরা পেয়েছিলাম হচ্ছে E0L/L। একটু আগেই আমরা সেকেন্ড যে ব্যবহারে কিন্তু পেয়েছিলাম। তাহলে আমরা দেখলাম যে এর ভ্যালু কিন্তু আমরা বের করে নিতে পারছি। এর ভ্যালুতে কিন্তু আমরা দেখছি যে E0 অর্থাৎ যে আমার তড়িৎ চালক বলটা জানা আছে, সেই তড়িৎ চালক বলটা, এবং আমি যেহেতু জকিটাকে সরিয়ে সরিয়ে নাল ডিটেক্ট করছি অর্থাৎ গ্যালভানোমিটারটাকে নাল ডিটেক্টর হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে, তাহলে সেখানে যেহেতু কারেন্ট পাচ্ছি না, তাহলে সেই যে পজিশানটা অর্থাৎ সরিয়ে সরিয়ে আমি যদি এই পয়েন্টটা দেখি, এইটুকুর যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু স্মল এল। আর এই পুরোটা হচ্ছে আমরা ক্যাপিটাল এল, এটা প্রথম থেকেই বলছি তাই আমি আর লিখিনি। তাহলে এইটা হচ্ছে E0 l/L। তাহলে এইটাই আমরা পেলাম যে কোষের তড়িৎচালক যে বল তার মান। নতুন যে কোষটা মানে আমরা কানেক্ট করেছি, সেই কোষের তড়িৎচালক বলের মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে এই যে ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ যে VAC ইকুয়ালস টু অর্থাৎ E0L/L, এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, তার মানে আমরা একটা জিনিস ভাবতে পারি যে এখানে পোটেনশিওমিটার ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু তড়িৎচালক বল পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এখানে ভোল্ট মিটার ব্যবহার করতাম তো সেই ক্ষেত্রে কি হতো। তো সেই ক্ষেত্রে একটু বলি, আমরা যদি ভোল্ট মিটার ব্যবহার করতাম তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভোল্ট মিটারের ক্ষেত্রে ভিটা আমরা পাই, মানে আমি জেনারেল একটা ফর্মুলা জাস্ট লিখছি, V ইকুয়ালস টু E-IR। তাহলে এই যে বিভব পার্থক্য বা বিভবটা, এইটা কিন্তু মাপা হয় হচ্ছে ভোল্ট মিটারের সাপেক্ষে মানে সাহায্যে। ভোল্ট মিটারের সাহায্যে আমরা কিন্তু বিভব পার্থক্য মাপি। তাহলে সেটার ফর্মুলা কি E-IR। তাহলে আমি যদি দেখি যে গ্যালভানোমিটার প্রবাহ যদি জিরো, যেহেতু এখানে গ্যালভানোমিটার প্রবাহটা জিরো, সেই ক্ষেত্রে আমরা দেখলাম এই যে জিনিসটা, তাহলে পোটেনশিওমিটারের ক্ষেত্রে কিন্তু এইটা যদি জিরো হয় তবেই কি হবে, এই যে IR পরিমাণটা মাইনাস হবে না, অর্থাৎ কোনো পরিমাণ ভোল্টেজই কিন্তু নষ্ট হবে না। এটাকে আমরা বলি কি, IRটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে নষ্ট ভোল্ট, অথবা এটাকে আমরা বলি বিভব পতন, মানে যে পরিমাণ বিভব পতন ঘটে সেই বিভব পতন বা নষ্ট ভোল্ট বলি এইটা IR পরিমাণ। তার মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে থেকে, সেটাই আমরা V পাই, যেটা আমাকে ভোল্ট মিটার রিডিংটা দেয়। কিন্তু আমরা দেখছি যে তড়িৎচালক বল যদি ভোল্ট মিটারের সাহায্যে যদি আমরা মাপতে চাই তাহলে কিন্তু কখনোই কিন্তু আমরা পাবো না, তাহলে আমরা কিছু পরিমাণ কম পাবো। কত পরিমাণ, IR পরিমাণ। ঠিক আছে, যেটা I হচ্ছে সেই প্রবাহ মাত্রা, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ কোষে। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি পোটেনশিওমিটার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই যে বিভব পতন কিন্তু পাচ্ছি না, অর্থাৎ কোনো ভোল্ট কিন্তু নষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এখানে প্রবাহ হচ্ছে শূন্য, I শূন্য মানে কি হয়ে যাবে, IR। তার মানে I শূন্য মানে হচ্ছে I ইন্টু R, অর্থাৎ এই পুরো টার্মটাই কিন্তু শূন্য। আর এটা শূন্য হওয়ার জন্য কিছু, এটাকে তোমরা বক্স করো না, এটাকে ব্র্যাকেটে লিখে রাখো পাশে নিজের বোঝার জন্য, যে এটা কিন্তু আমরা শূন্য পাচ্ছি, তাই জন্য আমরা কি পাচ্ছি, VAC ইকুয়ালস টু E। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইটা আমরা পেয়ে গেলাম। তাহলে এর ভ্যালুটাও আমি বক্স করে দিচ্ছি, এটা তোমরা তাহলে পাচ্ছ।
তড়িৎচালক বল। তাহলে এটা হচ্ছে পোটেনশিওমিটার আরেকটা ব্যবহার হয়ে গেল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাও ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও ভিডিও বানাবো। এবং কী ভিডিও চাও তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। তো পরের আমি টপিকটায় যাব, এবারে হচ্ছে 4 নম্বর ব্যবহার পোটেনশিওমিটারে কী আছে। আচ্ছা, তার আগে আমি 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে আরেকটা কথা তোমাদের একটু বলে নিই একটা জিনিস। সেটা হচ্ছে যদি দেখা যায় আমি যদি ই নটটা জানতে পারি, ই নটের ভ্যালু কত, অর্থাৎ এইটা, তাহলে আমি ইটা পাচ্ছি। কিন্তু আমার যদি দুটোই আননোন থাকে, তাহলে আমি এখানে লিখতে পারি যে ই, অর্থাৎ যে নতুন যে তড়িৎ কোষটা যেটা আমরা কানেক্ট করেছিলাম, আর আগে যে তড়িৎ কোষ যেটাকে আমি স্থির ভ্যালু ধরে নিয়েছিলাম, এটা এখন ধরে নিচ্ছি ই ও ই উভয়ই হচ্ছে অজ্ঞাত মানের। কারণ অজ্ঞাত বলতে যেটা হচ্ছে অজানা, অর্থাৎ দুটোর মানই যদি আমাদের কাছে অজানা থাকে, তখন তাহলে আমি কি করব, তখন কিন্তু আমি দেখা যাবে দুটো তড়িৎচালক বলে রেশিও অর্থাৎ অনুপাতটা বের করতে পারবো। আমি একটু লিখি। তো ই ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি হচ্ছে, যেটা বক্স করলাম, ই নট এল বাই এল। তা তোমরা একটা জিনিস দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা ই বাই ই নট, এই যে ভ্যালুটা, এটা কি হয়ে যাবে এল বাই এল। তার মানে এটা থেকে আমরা অনুপাতটা পেয়ে গেলাম না? তাহলে আমরা কি পেলাম, দুটো তড়িৎচালক বলের অর্থাৎ অনুপাতটা কিন্তু পেয়ে গেলাম। তো তোমরা বুঝতে পারছো, তার মানে এখানে হচ্ছে আমরা ই বাই ই নট এইটা কিন্তু বের করে নিতে পারবো। ঠিক আছে, যদি দুটোর মানই আমাদের না জানা থাকে, অর্থাৎ এই ই নট আর ই সার্কিটে। তো এবার আমি 4 নম্বরে যাচ্ছি। আচ্ছা, 4 নম্বর দেখো, পোটেনশিওমিটারের যে ব্যবহার মানে বিভব বিভাজকের, সেটার ক্ষেত্রে কিন্তু 4 নম্বর আমি লিখেছি এবং সার্কিটটাও এঁকেছি, যেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ আমরা নির্ণয় করব। তাহলে যে কোষটা আমি এখানে ব্যবহার করেছিলাম ই, সেই ই এর কিন্তু হচ্ছে অভ্যন্তরীণ রোধটা হচ্ছে স্মল আর। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমি দেখছি সার্কিটে, দেখো তোমরা এখানে একটা কে, অর্থাৎ এটাকে একটা চাবি বলছি, এটা আমি ইউজ করছি। এছাড়া এখানে একটা দেখো আর, যেটা কিন্তু সমান্তরালে, অর্থাৎ সেটা হচ্ছে কানেক্ট করা হয়েছে, এটা কিন্তু একটা শান্টের মতো কাজ করছে। ঠিক আছে, শান্ট তোমরা জানো, এটা কিন্তু সবসময় গ্যালভানোমিটার এর সাথে আমরা সেই এর আগের চ্যাপ্টারে পড়েছিলাম, যেটা হচ্ছে সমান্তরালে কানেক্ট করা হয় একটা নিম্নমানের রোধ। তো যাই হোক, তো এইখানে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। তো এবারে আমি বলবো, এই যে কে যে চাবিটা আছে, এই চাবিটাকে, কে চাবি, ঠিক আছে, এই কে চাবিটাকে আমি কিন্তু প্রথমে এটাকে খুলে রাখছি। ঠিক আছে, ধরো খোলা হলো, চাবি খোলা হলো মানে কিন্তু এই সার্কিটটা বন্ধ হয়ে গেল, এই পোর্শনটা। তার মানে তোমরা ধরো আমি এটাকে এইটা দিয়ে যদি ঢাকি, এই পার্টটা পাচ্ছ, যেটা তোমরা আগে পেলে, আমি আগের বার যেটা পড়ালাম। তাহলে সেইটা যখন পাচ্ছ, সেই ক্ষেত্রে আমরা কি জানি, তড়িৎচালক বল আমরা নির্ণয় করেছিলাম। সেক্ষেত্রে আমরা ই এর ভ্যালু কী পেয়েছিলাম, ই এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে, তোমাদের মনে আছে, ই নট এল বাই এল, এটা পেয়েছিলাম না? তার মানে এটা কখন পেয়েছিলাম, যখন এই সার্কিটটা আমাদের ছিল না, অর্থাৎ এইটুকুর জন্য পেয়েছিলাম। তাহলে দেখো এখানে এটা কিসের জন্য হতো, এখানে আমি দেখো দুটো জকি এঁকেছি, এটা আমি বলিনি, একটা হচ্ছে J1, একটা হচ্ছে J2, অর্থাৎ J1 J2 মানে জকি একটাই আছে, অর্থাৎ এর পজিশন আমি দুবার এঁকেছি, কারণ এখানে দুটো কেস আমি দেখাবো। প্রথমে হচ্ছে যখন চাবিটা খোলা আছে, অর্থাৎ তখন এই সার্কিটটা আমার বন্ধ হয়ে গেল, এই পোর্শনটা। তাহলে এই আগের সার্কিটটা আমি পেলাম, সেখানে আমি ধরে নিচ্ছি যে আমার যে তড়িৎ যে প্রবাহ সেটা শূন্য গ্যালভানোমিটারে, অর্থাৎ গ্যালভানোমিটারের যে প্রতিমিত অবস্থা সেটা হচ্ছে J1 পজিশানে। বোঝা যাচ্ছে, J1 পজিশানে মানে এ থেকে J1 আমি এইটুকুনি পাচ্ছি, মানে এরম কোনো একটা পজিশানে ধরে নিচ্ছি। তাই তখন কিন্তু ই এর ভ্যালু আমি এটা পাচ্ছি। এবারে দ্বিতীয় কেস, এরপরে কি হচ্ছে, এরপরে আমি চাবিটা কেটাকে আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধ করা হলো এবারে। তো বন্ধ করা হলে কি হবে, তখন কিন্তু আর এই সার্কিটটা কিন্তু আর বন্ধ থাকবে না। চাবি বন্ধ করা হয়েছে মানে এই সার্কিটটা খুলে যাবে, তাহলে পুরো যে সার্কিটটা এখন সেটা কাজ করবে। তাহলে এই সময় আমি কি করব, এই সময় আমি জকিটাকে কিন্তু, জকির অবস্থান চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমি কিন্তু ওই পরিমাণ অর্থাৎ জিরো পরিমাণ কারেন্ট পাবো না। তাহলে আমাকে কি করতে হবে, এবারে আমাকে জকির অবস্থানটা কিন্তু বদলাতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে। তাহলে আমি চেঞ্জ করে দেখলাম মোটামুটি এইরকম একটা পজিশানে, অর্থাৎ জকিটাকে যখন রাখা হলো তখন দেখলাম গ্যালভানোমিটারে অর্থাৎ জিরো দেখাচ্ছে, অর্থাৎ কি, যেটা নাল ডিটেক্ট করছে, কারেন্ট জিরো, তার মানে এটা হচ্ছে J2
অবস্থান, এটা হচ্ছে জকি বা স্লাইডারের অবস্থান, অর্থাৎ J1 J2 মানে এটা। তো J2 অবস্থানে একটা খুলে গেছে মানে এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এর ফর্মুলা আমরা কিন্তু অলরেডি এর আগে জানি, I ইকুয়ালস টু হচ্ছে E বাই, তাহলে হয়ে যাবে কত, আর প্লাস স্মল আর। এটা তোমরা সকলেই জানো। তার মানে এখানে স্মল আর আছে, এই যে E বাই আর প্লাস আর, তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো, ভিটা পাবো, অর্থাৎ E মাইনাস আই আর। এটা আশা করি তোমাদের কারো অসুবিধা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা বিভব পার্থক্যটা পাবো হচ্ছে E মাইনাস আই আর। তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে প্রবাহ এইটা, অর্থাৎ I মানে আমি বলতে পারি E বাই আর প্লাস আর ইন্টু আর। এখান থেকে দেখো একটা ম্যাথামেটিক্যাল জাস্ট ক্যালকুলেশন আছে, তোমরা একটু করে নাও। আর বাই তাহলে হয়ে যাবে আর প্লাস আর, তাহলে এটাকে যদি আমি এলসিএম করি তাহলে কি হয়ে যাবে, আর প্লাস আর ওপরে হয়ে যাবে হচ্ছে আর প্লাস আর মাইনাস আর। তাহলে এইটা যদি কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে আমার ই আর বাই আর প্লাস আর। এটা ভি পেলাম। আমি এখান থেকে ভি বাই ই আমি এই রেশিওটা একটু বের করে নিচ্ছি, এটা আমার কাজে লাগবে। সেটা হচ্ছে আর বাই আর প্লাস আর। এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এইটুকু আশা করি অসুবিধা নেই। তাহলে এই ক্ষেত্রে আমি যদি দেখি যে J2 যে অবস্থান, সেখানে আমি দেখছি যে গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 দিচ্ছে, তাই তখন আমি ভিটা তাহলে অ্যাকচুয়ালি কত পেয়ে যাব, এখানে যেরকম ই নট, আচ্ছা এটাকে আমি L1 বলছি কারণ যেহেতু দুটো কেস, এটাকে L1 বলে দিলাম, মানে এইটুকু, মানে যেখান থেকে পুরো যেটা এটা L1। আর এই ক্ষেত্রে আমি এটাকে ধরে নিচ্ছি হচ্ছে ই নট, তাহলে L2 বাই এল। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ভি বাই ইটা তাহলে কী পাবো, আমি যদি রেশিও করি, এখানে আমি ভি ইকুয়ালস টু পেয়েছি এটা, আর এখানে হচ্ছে আমি ই ইকুয়ালস টু পেয়েছি এটা। মানে এটাকে যদি আমি এ নাম্বার ইকুয়েশান দিই, যেহেতু ওখানে 1 দিয়ে দিয়েছি, আর এটাকে যদি আমি বি নাম্বার ইকুয়েশান দিই তাহলে আমি বলতে পারি যে বি বাই এ করে দিলাম আমি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ভি বাই ই মানে দেখো তোমরা, ভি এর ভ্যালু হচ্ছে L2 বাই এল, ইটা নিচে আছে, তাহলে এটা উপরে উঠে যাবে, মানে উল্টে যাবে যেটা এটা, তাহলে এল এল কেটে যাবে, ই নট কেটে যাবে, তাহলে এটা কি হলো L2 বাই L1। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশন আমি পেয়েছি ভি বাই ই মানে আর বাই আর প্লাস আর, আর 2 নম্বর ইকুয়েশন এটা পেয়েছি। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনের ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি, আর বাই আর প্লাস আর। তাহলে বসিয়ে দিলে কি হবে, আমি অর্থাৎ এটা 1 নম্বর থেকে পেলাম এইটা। তাহলে এটা পাশে লিখতে পারো যে 1 নম্বর থেকে আমরা পাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তাহলে আমি এইটার ভ্যালু বের করবো, তার মানে RL2 প্লাস RL2 ইকুয়ালস টু RL1। তোমরা দেখো এটাকে কিন্তু অনেক তাড়াতাড়িও সলভ করতে পারে, আমি সব লাইনগুলি মোটামুটি করে দিলাম। RL2 তাহলে আরটা কমন নাও, তাহলে L1 মাইনাস L2 বাই এই L2 হয়ে যাচ্ছে আর মানে স্মল আর মানে। তাহলে এই ক্ষেত্রে আমি জায়গাটা খুব কম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে L1, নিচে একটু লেখা আছে, আমার স্টুডেন্টই লিখে দিয়েছে একটুখানি, আমার নাম কি পড়াই ফোন নাম্বার, তো সেগুলো একটু লেখা আছে নিচে। তো এই দেখো এখানে L1 বাই L2 মাইনাস 1, তাহলে এইটা হচ্ছে স্মল আর এর ভ্যালুটা আমরা পেলাম। তা আমরা তো স্মল আরটাই চাইছিলাম, যে অভ্যন্তরীণ রোধ কত হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম, কারণ আমার যদি তাহলে আর জানা থাকে, L1 জানা থাকে, L2 জানা থাকে, তাহলে আমি স্মল আরটা পেয়ে যাব। তাহলে দেখো এইখানে আমি পুরো জিনিসটা করেছি। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কিন্তু পোটেনশিওমিটার অর্থাৎ বিভব বিভাজকের সাহায্যে কিন্তু আমি এটা বের করে নিতে পারবো। তো তোমরা এইগুলো বুঝেছো, তো এইগুলোকে একটুখানি নোটস করে নেবে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব যে 5th পয়েন্ট কী আসে, অর্থাৎ এর আর কি ব্যবহার আছে। তো 5th পয়েন্টে দেখো এখানে হচ্ছে পোটেনশিওমিটার বা বিভব বিভাজকে, যেটা হচ্ছে যে তড়িৎ বর্তনীর দুটো বিন্দুর কিন্তু আমরা বিভব পার্থক্য নির্ণয় করতে পারবো। তো সার্কিটটা এত বড় করে আঁকা হয়েছে, দেখো এখানে হচ্ছে যে আমি সবটা না এঁকেও আমি জাস্ট, এটা তো তোমরা আগের সার্কিটটা দেখেছো, চেঞ্জ কিছু নেই, আমি জাস্ট দুটো বিন্দুর বিভব পার্থক্য বার করতে চাইছি। তাহলে একটা হচ্ছে যে ভি এ আর জে পয়েন্ট, মানে এখানে সি পয়েন্টে কানেক্ট আছে, তাহলে ভি এ সি তোমরা এগুলো অলরেডি জেনে গেছো। আমি ধরে নিচ্ছি পুরো সার্কিটটার তুল্যরোধ হচ্ছে আর নট। তাহলে এই এম এন পয়েন্টের ক্ষেত্রে কি হয়ে যাবে, এম এন ভিটা পাবো, সেটা বাই তাহলে কি পেয়ে যাব, আর নট পাবো। তাহলে আমরা বলতে পারি ভিএসি যা ভি এম আর এন পয়েন্টের মধ্যে বিভব কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু সমান। ঠিক আছে,
তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ভিএসির ভ্যালু যেহেতু আমরা পেয়ে গেছিলাম, অর্থাৎ ভিএমএন মানে তাহলে কি হয়ে যাবে, এল বাই এল ইন্টু ই নট। কারণ আমরা ভিএসি মানে একটু আগেই পেয়েছিলাম এল বাই এল ই নট, তাহলে সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তার মানে যে কোনো বিন্দুর যে বিভব পার্থক্য এটাও কিন্তু আমরা নির্ণয় করে নিতে পারি। তাহলে আমরা কতগুলো ব্যবহার দেখলাম, তার মানে এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি পোটেনশিওমিটার বা বিভব বিভাজক, যেটা হচ্ছে এর অনেকগুলো ব্যবহার দেখলাম। এইগুলো তোমাদের ব্যাখ্যা করা হলো। এবার এর উপরে তোমরা কিছু অঙ্ক করবে, অঙ্ক করলে কিন্তু তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। তো আমি কিছু অঙ্ক চেষ্টা করব কিছু শর্টস মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে। তো আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিওগুলো পাবে। আর কি ভিডিও তোমাদের লাগবে আমাকে একটু কমেন্ট করে জানিও।